আজকে সারা ভারতবর্ষে যেমন প্রত্যেকটা জেলায় সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের যে 11 বছর পূর্ণ হয়েছে, সেই 11 বছরের পূর্ণর জন্য বাঁকুড়াতেও আজ আমরা একটা প্রেস কনফারেন্স করছি। সেই প্রেস কনফারেন্স মূলত নেবেন আমাদের রাজ্যের প্রতিনিধি এবং আমাদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী পূর্ব ডাক্তার সুভাষ সরকার মহাশয়। আমি ডাক্তারবাবুকে এই প্রেস কনফারেন্স নেওয়ার জন্য আগ্রহ করছি। বাঁকুড়ার এই পুণ্যভূমি, যা মা শারদা, রামানন্দ চট্টোপাধ্যায়, রামকিঙ্কর বেজ, সত্যকিঙ্কর সাহানা, বিদ্যা বিনোদ, যোগেশচন্দ্র বিদ্যানিধি, এইরকম সব গুণীজনের জন্মস্থান। সেখানে আজকে মোদিজির 11 বছর যে পূর্ণ হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য বসেছি। সঙ্গে আছেন আমাদের জেলার সভাপতি শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই যে 11 বছরের বিষয় যে প্রোগ্রাম, যে কার্যক্রম, তার প্রমুখ সুধাংশু হাসদা এবং 2 জন সহপ্রমুখ আছেন, রুমেলা চক্রবর্তী এবং অঙ্কিতা কুণ্ডু। 2014 সালে যখন প্রধানমন্ত্রী এই ভারতবর্ষের দায়িত্বভার গ্রহণ করেন প্রধান সেবক হিসেবে, তখন এই ভারতবর্ষ ভ্রষ্টাচার ঘোটালাতে একেবারে পরিপূর্ণ ছিল। মানুষের মনের মধ্যে কিন্তু কোনো বিশ্বাসই ছিল না যে এই দেশটার বোধহয় কিছু করা যায়। ফুল অফ নেগেটিভিটি, সম্পূর্ণভাবে একটা ঋণাত্মক চিন্তা ভাবনার মধ্যে ছিল। আর কি ছিল? তুষ্টিকরণ। তুষ্টিকরণ মানে একটা বিশেষ গোষ্ঠীকে সারা ভারতবর্ষ জুড়ে তাদেরকে খোসামত করার প্রতিযোগিতা। সেই ব্লক ভোট, কোথাও 20%, কোথাও 25%, কোথাও 34%, আবার কোথাও 40-50 এরকম, তার একটা প্রতিযোগিতা ছিল। আমরা দেখেছি যে সেখান থেকে পুরো সমস্ত দেশে আত্মবিশ্বাস আনার যে প্রচেষ্টা, আর সেই প্রচেষ্টা মানে উনি সবাইকে যে স্বপ্ন দেখিয়েছেন তা নয়, স্বপ্ন দেখাকে বাস্তবায়িত করেছে। আর সেটা সম্ভব হয়েছে মানে কি করতে হবে সেটা নিশ্চিত করা, আর সেটা করতে গেলে একটা রিফর্ম করতে হবে, আর রিফর্ম করতে গেলে একটা ট্রান্সফর্ম করতে হবে বিভিন্ন কাজের পদ্ধতির মধ্যে, আর তার জন্য পারফর্ম করতে হবে, কাজটাকে করতে হবে। আর এই 11 বছর, তাই উনি বলছেন যে 2047 সালে যে বিকশিত ভারত, সেই বিকশিত ভারতের যে বেস, আমরা একটা বাড়ি তৈরি করলে যেমন তার ফাউন্ডেশন হয়, এই 11 বছর, এই দশক তার ফাউন্ডেশন হয়েছে। সবাই দেখবেন যে এই দেশ 75 বছর পূর্ণ হয়েছে 2000 স্বাধীনতার, সেটা হচ্ছে 2022 সাল। আর ঠিক তার 1 বছর আগে থেকেই উনি কিন্তু একবারে নিশ্চিত করে দেশের সমস্ত মানুষকে স্বপ্ন দেখিয়েছেন যে বিকশিত ভারতবর্ষ। এবং 2021, 22, 23, এই যে 22 সালের 1 বছর আগে এবং 1 বছর পরে আরো অনেক বেশি জোর কদমে চলেছে। আর তাই যে সরকার ফুল অফ নেগেটিভিটি ছিল, যে ভারতবর্ষের সরকার, সেখান থেকে ফুল অফ পজিটিভিটি দেখবেন কেমন করে নিয়ে এলেন। আপনাদের সবার মনে আছে যে সেই সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন যে যদি আমি 100 পয়সা দিল্লি থেকে পাঠাই ভারতবর্ষের মানুষের কাছে, মাত্র 15 পয়সা পৌঁছয়, 85 পয়সা মাঝ রাস্তায় চলে যায়। দেখুন, প্রথম ভাবনা এলো যে সবার
ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, ব্যাংকে খাতা হতে হবে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, কোনো পয়সা লাগবে না অ্যাকাউন্ট। তো 2014 সালে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, সেটা বলে একটা বাজনা বাজিয়ে উনি ছেড়ে দেননি, সব মানুষের অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং হাজার হাজার কোটি টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়েছে। আর সেই যে অ্যাকাউন্টগুলো হয়েছে তার মধ্যে দিয়েই কিন্তু পরবর্তী সময়ে এই ভারত সরকারের এই 11 বছরের মোদীজির সরকার, তাতে যে বিভিন্ন স্কিম, তার সমস্ত বেনিফিট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়েছে, ডিবিটি হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার ছিল নেগেটিভিটি এই দেশের, সেখান থেকে কি হলেন, মানে রেসপন্সিভ গভর্নমেন্ট। পুরো মানে সরকারের যে সংস্কৃতি তার বদল হয়ে গেল। রেসপন্সিভ গভর্নমেন্ট মানে দেখবেন মশা যদি কামড়ায় তখন আমরা কি একটা সাড়া দিই, রেসপন্সিভ। তো সেই রেসপন্স করবে কার জন্য? দেশের জনগণের জন্য। আর রেসপন্স করলেই রেসপন্সিবিলিটি আসে, রেসপন্সিবল গভর্নমেন্ট। আর রেসপন্সিবল গভর্নমেন্ট মানেই তার মধ্যে একটা জনগণের কাছে হিসেব দেওয়ার, অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট। আর এই সরকার দেখবেন একেবারে কি কাজ করেছে, প্রথমে সেই 100 দিন পরে কি কাজ করেছে তার হিসেব দিয়েছে, তারপরে প্রতি বছর বছর কি কাজ করেছে তার হিসেব জনসমক্ষে সম্পূর্ণভাবে তুলে ধরেছে। তাহলে রেসপন্সিভ, রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট। আর এই অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট জবাবদিহি গভর্নমেন্ট, আর জবাবদিহি গভর্নমেন্ট থেকে পারফরমেন্স তৈরি হয়, আর সেই পারফরমেন্স থেকে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। আর তারপরই উনি বললেন এই সরকার কেমন হবে না, সবার সাথে সবার বিকাশ এবং সবার বিশ্বাস। 2014, 15, 16 সবার সাথে সবার বিকাশ এবং সবার বিশ্বাস হতে হতে তারপরে উনি একবার লাল কেল্লা থেকে আহ্বান দিলেন যে সবার প্রয়াস, মানে সকলকে মিলে কাজ করা। আর সেই সকলকে মিলে কাজ করতে গিয়ে যখন উনি সবাইকে জুড়লেন আর তার মধ্যে দিয়ে যে আত্মবিশ্বাস তৈরি হলো, আর তখনই দেখছেন একের পর একটার পর একটা বোল্ড ডিসিশন হয়েছে। যদি এই সমস্ত বোল্ড ডিসিশনের কথা বলা যায় তাহলেও কিন্তু একদিনের প্রেস বার্তায় সম্ভব হয় না। তাও কিছু বলি। 370 ধারা বিলোপ, 370 ধারা এবং 35 ক ধারা বিলোপ। এই 370 ধারা সম্পর্কে আমরা ভাবতেই পারতাম না যে 370 ধারা বিলোপ এই ভারতবর্ষে সম্ভব। 370 ধারা বিলোপ করলে সবাই বলতো সারা ভারতবর্ষে রক্ত গঙ্গা বইয়ে যাবে। কিন্তু আমরা কি দেখলাম, 370 ধারা ধরাশায়ী হয়ে গেল, ভারতবর্ষে কোনো রক্ত গঙ্গা বইল না। আর সেই জম্মু অ্যান্ড কাশ্মীরে নির্বাচন হলো এবং সেই নির্বাচনে যে অংশীদারিত্ব, সেটা পর্যন্ত আমরা দেখব যে লোকসভায় অংশীদারিত্ব ছিল 58.5%, আর তারপরই আবার বিধানসভায় 63.4%, মানে প্রায় সারা দেশের প্যারামিটারের সঙ্গে এক এটা হয়েছে। ঠিক তেমনি ডিমনিটাইজেশন, এত সফলভাবে ডিমনিটাইজেশন হয়েছে যে মানুষ জানতেই পারেনি যে ডিমনিটাইজেশন হচ্ছে। কিন্তু আবার এটাও ঠিক, প্রধানমন্ত্রী বারবার সুযোগ দিয়েছেন, কার কত ট্যাক্স বাকি আছে খোলসা করে বলে দাও, কোনো ফাইন লাগবে না, বারবার বলেছেন। তারপরে ওয়ান ফাইন নাইট ডিমনিটাইজেশন হলো এবং সেই লড়াইতেও সারা দেশের মানুষ এই সরকারকে সাথ দিয়েছে। ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছে, বিরোধীরা বিভিন্নভাবে তাদের উস্কে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সারা দেশে কোনো রকমের জন্য আন্দোলন হয়নি। আর এই সফলতার ফলে যত ভুয়ো কোম্পানি, যাদের কাছে অনেক 2 নম্বরী টাকা ছিল, সেই সব বরবাদ হয়ে গেছে। এটা সফলভাবে করতে পেরেছে। ঠিক তেমনি ট্রিপল তালাক, এই ট্রিপল তালাক, যে ট্রিপল তালাকের যে অবসান ঘটানো, তার বিরোধিতা সেই সময়ে অনেক রাজনৈতিক বিরোধী দলেরা করেছিল।
কিন্তু কত ভুল। এই ট্রিপল তালাকের ফলে একটি ধর্মের মহিলারা তারা নিজেদেরকে সুরক্ষিত বোধ করছে আজ। আর শুধু তাই নয়, আমাদের সবার জানা উচিত যে আমাদের পাশের যে মুসলিম বহুল দেশ আছে, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরান, সিরিয়া, মালয়েশিয়া, এই কোনো দেশে কিন্তু ট্রিপল তালাক নেই। এই ধরনের বোল্ড ডিসিশন নিতে পেরেছে। ঠিক তেমনি কোভিডের সময় আমরা দেখেছি, কোভিডের সময় কোভিডের সময় যে লড়াই হয়েছে, কোভিডের সঙ্গে যে লড়াই, সেই কোভিডের সঙ্গে লড়াই সারা পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশের সরকার লড়াই করেছে। কিন্তু মোদিজি, এই ভারতবর্ষের সরকার, শুধু সরকার লড়েনি, জনগণকে সাথে নিয়ে লড়াই করেছে। আর তার সেই লড়াই সফলতা হয়েছে। সেই লকডাউন, সে আপনাদের সবার মনে আছে, প্রথমে সেই ঘন্টা বাজানোর নির্দেশ দিলেন, মানে সামূহিকভাবে সবাইকে একসঙ্গে করা। কাজে লকডাউনের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়নি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকা নিয়েছে। যে টিকা নেওয়ার জন্য, টিকা দিতে বাধা দেওয়ার জন্য কিছু রাজনৈতিক দল প্রচেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। এবং আপনারা অবাক হবেন যদি আপনাদের স্মৃতিশক্তিকে পুনরায় ডাকেন, তাহলে বুঝতে পারবেন যে 2020 সালের জানুয়ারি মাস, মানে ডিসেম্বরে খবরাখবর হয়েছে, আর জানুয়ারি মাসেও ভারতবর্ষে কোভিড চলে এসেছে, পার্লামেন্টে জানানো হলো। অদ্ভুত লাগবে আপনাদের এই কথা জেনে যে ওই 2020 সালে যখন নিশ্চিত হয়নি যে কোভিডে কতটা আক্রান্ত হতে পারে এই ভারতবর্ষ, যখন মিডিয়ার অনেকেই বিভিন্ন সংবাদপত্রে লিখছিল যে ভারতবর্ষে বোধহয় বেশি আক্রমণ হবে না, তার কারণ সামনে গ্রীষ্মকাল আসছে, গ্রীষ্মকালে কোভিডের যে ভাইরাস তারা বেশি বাঁচবে না, এই রকম পর্যন্ত লেখা হয়েছিল। এই পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের সায়েন্টিস্টদের একেবারে খোলা ছুট দিয়ে দিয়েছিলেন যে তোমরা কোভিডের ভ্যাকসিন বানাও। আর কোভিডের ভ্যাকসিন বানানোর যে কমিটি, সে কমিটি হয়েছিল এবং তারা 10 মাসের মধ্যে সফলভাবে সেই ভ্যাকসিন তৈরি করেছে। সে কেন হয়েছিল? তার কারণ আগের যে সরকারগুলো, আগের সরকার যেভাবে বিভিন্ন এপিডেমিকের সঙ্গে লড়াই করেছে, আর তার জন্য আমাদের দেশের মানুষকে যে খেসারত দিতে হয়েছে, বহু ভ্যাকসিন 10 বছর 12 বছর পরে আমরা পেয়েছি, অত্যন্ত বেদনার সঙ্গে জানাতে হচ্ছে এবং অনেক মূল্য দিয়ে নিতে হয়েছে। কিন্তু এবারে কোভিড ভ্যাকসিন সারা পৃথিবীর মধ্যে আমরাও অগ্রগণ্য হলাম, আমরা সেই ভ্যাকসিন তৈরি করতে পারলাম। এবং তৈরি করে শুধু আমরা আমাদের দেশের সমস্ত মানুষকে ডবল ডোজ, মানে 220 কোটি ভ্যাকসিন আমরা দিয়েছি, ভ্যাকসিন ডোজ। ঠিক তেমনি 150টা দেশে আমাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, আর এর মধ্যে অন্তত 48টি দেশে ফ্রি ভ্যাকসিন দিতে পেরেছি, ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে। তারপরে যদি দেশের বিভিন্ন বিপর্যয়ের সময়ের কথা বলেন, যে অপারেশন গঙ্গা, অপারেশন বন্দে ভারত, অপারেশন বন্দে ভারত, মানে যে সময় কোভিডের সময় বিভিন্ন দেশ থেকে আমরা প্রায় 70 লক্ষ ভারতীয়কে আমরা দেশে ফিরিয়ে এনেছিলাম। তার সঙ্গে সঙ্গে অপারেশন দেবী শক্তি, সেখানেও আমরা ইয়েমেন থেকে কয়েক লক্ষ লোক নিয়ে এসেছি এবং 41টি দেশ থেকে কয়েক হাজার বিদেশি নাগরিককে ফিরিয়ে নিয়ে এসেছি। নেপালের যে যখন যে দুর্ঘটনা হয়, প্রাকৃতিক দুর্যোগ, সেখানে আমরাই প্রথম গিয়ে সেখানে পৌঁছেছিলাম, কাঠমান্ডুতে এই ভারতবর্ষই প্রথম পৌঁছেছিল। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা একেবারে বোল্ড ডিসিশন এবং সারা পৃথিবীর সমস্ত কাজের ক্ষেত্রে অগ্রগণ্য আমরা ভূমিকা পালন করেছি। এর সঙ্গে সঙ্গে আমরা যদি ভাবি যে সারা দেশের সমস্ত মানুষের জন্য কি হয়েছে, সারা দেশের দেখবেন যেমন প্রধানমন্ত্রী জনধন যোজনার মধ্যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট,
এরপরে যদি মনে করেন যে 2014 সালের অক্টোবর, 2 অক্টোবর, ঠিক তার কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ছিলেন দেশের বাইরে, আর সেইখান থেকে ঘোষণা করলেন যে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন মহাত্মা গান্ধীর জন্মদিনে স্বচ্ছ ভারত যে মিশন তা শুরু হবে। সবাই সেই সময় ভেবেছিলেন যে এর আগে সমস্ত এক একটা সরকার এক একটা ঘোষণা করে, আর সেটা কিছুদিন খুব মানে উৎসব সহকারে তার প্রচার হয়, সবাই কিছু লোকজন টাকা পয়সা পায়, তারপর সব শেষ। কিন্তু আমরা দেখেছি উনি প্রত্যেকটা বিষয় যা বলেছেন আর সেটা করেন। মানে স্বচ্ছ ভারত বলা হলো, আর সেটা সারা দেশ জুড়ে আজ আমরা দেখেছি 100% গ্রাম মানে প্রদূষণ মুক্ত হয়েছে। কোথাও আর মাথায় করে মানে মানুষের বর্জ্য নিয়ে চলে যেতে হয় না, মানুষকে বহন করতে হয় না, এটা আমরা দেখতে পেয়েছি। লক্ষ লক্ষ স্কুল, সারা দেশে 15 লক্ষ স্কুল আছে, সেই স্কুলের বহু স্কুলে শৌচাগার ছিল না। 1 বছরের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ সংখ্যায় স্কুলে শৌচালয় হয়েছে। 1 বছরে 7 লক্ষ স্কুলে শৌচালয় তৈরি হয়েছিল। বিভিন্ন যত মানে পিএসইউ আছে, সরকার এর সাহায্য যুক্ত যে সমস্ত কারখানা, তাদের সমস্ত মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে কাজ, সেটা বাচ্চাদের স্কুলে শৌচালয় তৈরির জন্য করা হয়েছে। তারপরে দেখবেন একের পর এক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, এটা করা হয়েছে। ঠিক তেমনি আগে মানুষের অসুখ হলে ভাবতে হতো কোথায় চিকিৎসা করাবো, কিভাবে করাবো। তো তার জন্য আয়ুষ্মান ভারত, এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে সারা ভারতবর্ষে যেখানে যেখানে আমি যাব সেখানে আমার চিকিৎসা করাতে পারবো। 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ আমার ফ্রি, যে কোনো প্রাইভেট হসপিটালে। যদিও এই পশ্চিমবঙ্গের মানুষ সেটা থেকে বঞ্চিত হয়েছে, আর সেটা থেকে বঞ্চনার ফলে আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষের অনেক কষ্ট হচ্ছে। আপনাদেরকে এটা বলি যে বাংলার মুখ্যমন্ত্রী অনেক সময় বলেছে না আমরা স্বাস্থ্যসাথী করেছি। আরে বাবা, স্বাস্থ্যসাথী যা করেছো তা এই আয়ুষ্মান ভারতের থেকে অনেক নিম্নমানের প্রকল্প। 1, 2, এই বাংলার মানুষ পুরীতে গিয়ে যদি অসুস্থ হয়, এই বাংলার মানুষ যদি কটকে গিয়ে অসুস্থ হয়, যদি চেন্নাইতে তার বাবার চিকিৎসা করাতে গিয়ে যদি নিজে অসুস্থ হয়, সে কিন্তু চিকিৎসা করাতে পারবে না। আর শুধু তাই নয়, স্বাস্থ্য সাথীতে সরকারকে, রাজ্য সরকারকে যে প্রিমিয়াম দিতে হচ্ছে, যদি আয়ুষ্মান ভারত তার থেকে বেটার প্রকল্প এই বাংলার মানুষকে দেওয়া হতো, তাহলে তার 60% প্রিমিয়াম কেন্দ্রীয় সরকার বহন করত, যে 60% টাকা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য বেঁচে থাকতো, এবং এই রাজ্যের সরকার অন্য উন্নয়ন প্রকল্পে সেটা খরচ করতে পারত। ঠিক তেমনি শিক্ষাক্ষেত্রে, এই শিক্ষাক্ষেত্রেও দেখবেন যে 34 বছর পর রাষ্ট্রীয় শিক্ষানীতি আমাদের কাছে এসেছে। আর এই রাষ্ট্রীয় শিক্ষানীতি এত ডিসকাশন করে হয়েছে যে কেউ এটার পেছনে বাধা দিতে পারছে না। অনেক সময় দেখবেন আপনাদের মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং মাঝে মাঝে শিক্ষামন্ত্রীও বাধ্য হয়ে এই রাষ্ট্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে 2-4 কথা বলেছেন, কিন্তু এটা মুখেই বলেছেন, কথার কথা বলেছেন। আদতে কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতি আজ পশ্চিমবঙ্গে অক্টোপাসের মতো লাগু হয়ে গেছে। মানে তারা বুঝেছে যে বাংলার মানুষের, বাংলার ছাত্রদের যদি ভালো করতে হয়, তাদের ভবিষ্যৎ যদি ভালো করতে হয়, তাহলে এই রাষ্ট্রীয় শিক্ষানীতিকে গ্রহণ করতে হবে। এটা হয়েছে। তো একটার পর একটা এই সমস্ত বিষয়গুলো মোদী সরকার গ্রহণ করেছেন, এবং এর ফলে যে সমস্ত, এমনকি দেখবেন যে সবার সাথে সবার বিকাশ বলেছি, মানে এসসি, এসটি, ওবিসি, এনাদের সকলের জন্য অসংখ্য প্রজেক্ট দেওয়া হয়েছে। আবার বলছি, যেমন আয়ুষ্মান ভারতকে উপেক্ষা করলো,
তেমনি এসটিদের জন্য যে বিশেষ প্রকারের যে গোষ্ঠী আছে, জনগোষ্ঠী, যারা ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে, তাদের জন্য প্রধানমন্ত্রী জনমন যোজনা, সেই যোজনা এই পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করলো না, যার ফলে সবর এই ধরনের যে গোষ্ঠী রয়েছে তাদের অনেক উপকারে অনেক কাজ করা যাচ্ছে না এই পশ্চিমবঙ্গে। ঠিক তেমনি করে আমরা যদি দেখি যে একটার পর একটা যে সমস্ত বোল্ড ডিসিশন নেওয়া হয়েছে, যেমন মহিলাদের সশক্তিকরণ, 33.3% যে সংরক্ষণ, এই বিল বহু আগে কিন্তু এই কংগ্রেস সরকার আনার চেষ্টা করেছিল, কিন্তু এই চেষ্টা করেই ঘুমিয়ে গেল। কিন্তু তাকে বাস্তব রূপায়ণ এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম যে হলো, সেটা কিন্তু নরেন্দ্র মোদী করেছেন। কাজে আগামী দিনে আমরা দেখতে পারবো যে মহিলাদের সমস্ত কিছুতে যোগদান অনেক বেশি হয়েছে। এবং আজকে যদি দেখি এই চন্দ্রযান থেকে শুরু করে চন্দ্রযানেও যারা ছিলেন, চন্দ্রযানের সায়েন্টিস্ট, সেখানে দেখবো মহিলা সায়েন্টিস্ট প্রচুর ছিল। আজকে আর্মিতে মহিলাদের যোগদান অনেক বেড়েছে। আমাদের প্রায় 81টি আর্মি স্কুল আছে, সেই আর্মি স্কুলেও এখন মহিলাদের কিন্তু ভর্তি অনুমোদন প্রাপ্ত হয়েছে। মানে সর্বস্তরে মহিলাদের যোগদান সমাজের উন্নয়নের জন্য এটা আনা হয়েছে। এর ফলে পরে আপনি দেখবেন যে দেশের সুরক্ষা, তো দেশের সুরক্ষার ক্ষেত্রে আগে কিরকম হতো যে পাকিস্তান আক্রমণ করলো আর তখন সৈন্যবাহিনীকে বসে থাকতে হতো যে কবে ওপর থেকে অর্ডার আসবে যে আমি গুলিটা চালাতে পারবো কি পারবো না। আর এখন দেখেছি আমরা একেবারে খোলা ছুট দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক যে উড়ির যে ঘটনা, তখনও প্রধানমন্ত্রী বলেছিলেন, আর বলার পরই আমরা দেখলাম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। আর যখন পুলওয়ামার ঘটনার পরে তখন বলেছিলেন যে কঠিন থেকে কঠিন সাজা পেতে হবে, আর তারপরই আমরা দেখলাম বালাকোট স্ট্রাইক হয়েছে। আর এবারে পহেলগাঁওয়ের যে ঘটনা, সেই ঘটনার পরে আমাদের প্রধানমন্ত্রী বিহারের মধুবনী থেকে পরিষ্কার ভাবে বললেন, आप कल्पना कर नहीं सकते, आपको कल्पना से बाहर इतने साजा मिलेगी। তো আমাদের প্রধানমন্ত্রী যা কিছু লড়াই, মানে কামিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে সে লড়াই করেছেন, সমস্ত দেশবাসীকে একসঙ্গে নিয়ে লড়াই করেছেন। আর তারপরে আমরা কি দেখলাম যে অপারেশন সিঁদুর একেবারে জঙ্গিদের সমস্ত যে 9খানা ঘাঁটি তাকে একবারে ধ্বস্ত করে দিয়েছে, এবং তারপরে তাদের যে মূল এয়ারবেস, নূর এয়ারবেস, সেই এয়ারবেসকে পর্যন্ত ধ্বংস করেছে। পাকিস্তানের ওপর যেভাবে আক্রমণ হয়েছে, পাকিস্তানের কোমর ভেঙে গেছে, আর তার ফলে তারা সমর্পণ করেছে। এটা আমরা দেখতে পেয়েছি, সারা পৃথিবীর কাছে এটা প্রমাণিত। এবং তার সঙ্গে সঙ্গে কিরকম ভাবে না, ভারতবর্ষে তৈরি অস্ত্র প্রমাণ করেছে যে আঘাত করতে পারে। মানে মেক ইন ইন্ডিয়া, মানে ওই যে আত্মনির্ভর ভারতের কথা বলেছেন উনি, আর আত্মনির্ভর ভারতের কথা বলা নয়, যাতে সমস্ত দিক থেকে টেকনিক্যালি সব রকমের সাপোর্ট, আবিষ্কারের সব রকমের সাপোর্ট, সবকিছু দিয়ে ডিফেন্স সেক্টরেও মেক ইন ইন্ডিয়া যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট পাকিস্তানের ওপর টেস্টেড হলো, আর সারা পৃথিবীতে ট্রাস্টেড হলো। আর তাই আমরা দেখছি আমাদের মেক ইন ইন্ডিয়া ডিফেন্স ইনস্ট্রুমেন্ট আজকে এক্সপোর্টের জন্য ডাক পড়ে গেছে। তো এই ধরনের একটা পরিস্থিতি সারা পৃথিবী জুড়ে। আর যদি উন্নয়নের কথা বলা যায়, মানে আর্থিক উন্নয়নের কথা বলা যায়, তো আর্থিক উন্নয়ন কিরকম? যখন প্রধানমন্ত্রী প্রধান সেবক হিসেবে দেশের দায়িত্ব নিয়েছিলেন, তখন আমাদের অর্থনীতি 10 নম্বরে ছিল, সেখান থেকে আজ আমরা 5 নম্বরে এসেছি। আর শুধু 5 নম্বর নয়, আবার কদিন আগের খবর, IMF পরিষ্কার ভাবে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা পরিষ্কার ভাবে বলেছে ভারতবর্ষ
জাপানকে ফেলে 4 নম্বরে পৌঁছে গেছে। তো এইভাবে, আর শুধু তাই নয়, আমরা গরিবী রেখার ওপরে আজকে প্রায় যারা একেবারে অত্যন্ত গরিব ছিলেন, মানে গরিব থেকে গরিবতম ছিলেন, সেই সমস্ত লোকেদের সংখ্যা 80% কমে গেছে। এবারে গরিব লোক যে একটা ন্যূনতম মান থাকে, সেইখান থেকেও 27 কোটি লোক গরিবী সীমার ওপরে উঠে গেছে। অথচ দেখুন, মানুষ তো ট্যাক্স সেই একই মতো দিচ্ছে। আর কত বোল্ড ডিসিশন নিয়েছে জিএসটির সময় 17খানা ভিন্ন ভিন্ন রকমের ট্যাক্স তাকে অ্যাবলিশ করে, আর 13খানা ভিন্ন ভিন্ন রকমের সারচার্জ তাকে অ্যাবলিশ করে একটা ট্যাক্সের ব্যবস্থা। আর সেই সময় দেখবেন এই পশ্চিমবঙ্গের সরকার এবং অন্যান্য যে সমস্ত বিরোধী দল, তারা কিন্তু বিরোধ করেছিল। কিন্তু এই বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার যে ফল পাচ্ছে সেটা কিন্তু মারাত্মক। কিরকম ফল পাচ্ছে? যে আগে যে টাকা তারা পেত আর এখন যে টাকা পাচ্ছে ওই ট্যাক্সের ডিভিডেন্ড হিসেবে, আর এখন সেটা প্রায় 3.84 লাখ crore টাকা পাচ্ছে। মানে আপনারা যদি যে কোনো ওষুধের দোকানে গিয়ে একবার জিজ্ঞেস করেন, ভাই তোমরা গত মাসে যে জিএসটির যেটা জমা করেছো, তো সেটা কত ভাই? রাজ্য কত পেয়েছে আর কেন্দ্র কত পেয়েছে? মানে রাজ্যও যত পায়, কেন্দ্রও তত পায়। মানে এক একটি ওষুধের দোকান, সেও দেখবেন প্রায় 15-16 হাজার টাকা প্রতি মাসে এই রাজ্য সরকারকেও দিচ্ছে, আবার কেন্দ্র সরকার পাচ্ছে, ডাইরেক্ট পাচ্ছে। তো এই ধরনের কিন্তু সুবিধে হয়েছে জিএসটির ফলে। কাজে আমরা অর্থনৈতিক দিক থেকেও একটা উন্নয়নের জায়গাতে চলে এসেছি। এবং এর ফলে দেখা যাচ্ছে কি, এই পশ্চিমবঙ্গে যে প্রায়শই দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমরা টাকা পাচ্ছি না। সেখানে যদি আগের 10 বছর এবং এই 10 বছরের কথা তুলনা করা যায়, আগের 10 বছরে এই পশ্চিমবঙ্গ সরকার 1.34 লাখ crore পেয়েছিলেন, আর এই 10 বছরে 5.86 লাখ crore পেয়েছে। তার মানে প্রায় 4 গুণ। তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটের ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন যদি দেখেন সারা ভারতবর্ষে, যদিও পশ্চিমবঙ্গে একটু কম হয়েছে, বিভিন্ন কারণে বিভিন্ন জায়গাতে তারা জমি অধিগ্রহণ করে দেননি, জমি অধিগ্রহণ করতে দেরি করার জন্য বিভিন্ন হাইওয়ে অনেক ক্ষেত্রে দেরি হয়েছে। আমরা দেখেছি যেভাবে খড়গপুর থেকে শিলিগুড়ির রাস্তা, তারপরে কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তা, এই রকম হাইওয়ে যেভাবে তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গেও, সেখানেও প্রায় এই কবছরে প্রায় 1,80,000 কোটি টাকার রাস্তা তৈরি হয়েছে। আমাদের বাঁকুড়ার ওপর দিয়েও যে ভারতমালার যে রাস্তা, বারাণসী কলকাতা রাস্তা, সেই রাস্তা তৈরি হয়েছে। রেলেও সেখানে যেভাবে উন্নয়ন হয়েছে যা ভাবতে পারা যায় না। 70 বছরে এই ভারতবর্ষে 20,000 কিলোমিটার ইলেকট্রিফিকেশন হয়েছিল, আর এই 11 বছরে 20,000 কিলোমিটার অতিক্রম করে আরো 40,000 কিলোমিটার হয়েছে। তো এই ধরনের ডেভেলপমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে হয়েছে, জবাবদিহি সরকার। আর তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী যেটা বলতে চাইছেন যে ভারতবর্ষকে বিকশিত ভারতের পর্যায়ে যেতে হবে, আর সেটার জন্য কিন্তু সমস্ত ভারতবাসীকে সংকল্পবদ্ধ হতে হবে। তার জন্য উনি পঞ্চপ্রাণের কথা বলেছেন, উনি তার জন্য মানে বিভিন্ন 9 ধরনের কর্তব্যের কথা বলেছেন, 11টা বিভিন্ন বিষয়ের কথা বলেছেন। সেজন্য সারা ভারতবর্ষ ব্যাপী একটা ভাবনা এসেছে যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এটা
শুধু মানে একটা আওয়াজ নয়, এটা কিন্তু একটা একেবারে সম্ভব উনি করে দেখিয়েছেন। সেমনি বিরাসত যেমন আছে, তার সঙ্গে সঙ্গে বিকাশও আছে। মহিলাদের সমস্ত কাজে যোগদানের ব্যবস্থা করেছেন। সমস্ত টেররের প্রতি জিরো টলারেন্স, আভ্যন্তরীণ নিরাপত্তা পর্যন্ত ভীষণভাবে খেয়াল রেখেছেন। আপনারা জানেন যে 126টা জেলা আগে নকশাল প্রবণ এলাকা ছিল, সেখান থেকে আজ 18টা জেলা মানে মাত্র নকশাল প্রবণ আছে। আর যত নকশাল নেতা ছিল, বেশিরভাগ নকশাল নেতা আজকে এলিমিনেট হয়ে গেছে। সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর সমস্ত এতে যে বৈশ্বিক নেতৃত্ব, তাতে কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছে। ভারতবর্ষের কথায় চিন্তা করুন, ভারতবর্ষের কথায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে কয়েক ঘন্টার যুদ্ধ পর্যন্ত থামিয়ে দিয়েছিল, আর আমরা আমাদের সমস্ত ভারতীয়দের নিয়ে আসতে পেরেছিলাম। এইভাবে সমস্ত দিক থেকে একটা উন্নয়ন এবং ভারতবর্ষের সংস্কৃতিকে একটা পরিবর্তন এবং সমস্ত দেশের মানুষকে 2047